এমন এক পৃথিবী যার ৯৯% মানুষ এক ভয়ানক ভাইরাসের কারণে জম্বিতে পরিণত হয়ে গেছে, আর বাকি ১% মানুষ শহর ছেড়ে নিজেদের একটা কলোনি তৈরি করে বেঁচে আছে যেন এই জম্বি তাদের কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু সেই পৃথিবীতেই ডক্টর রবার্ট নামের একটা আর্মি অফিসার বেছে নিয়েছিল এক আলাদা রাস্তা। নিউ ইয়র্ক শহরের সেই ভয়ানক জম্বিদের মাঝেই সে শুরু করেছিল নিজের গবেষণা। জম্বিদের একটা দুর্বলতা আছে, যেটা হলো সূর্যের আলো। তাদের শরীরের চামড়া এতটাই পাতলা হয়ে যায় যেটা সূর্যের আলো থাকায় সামান্য তাপটাও সহ্য করতে পারে না। তাই দিনের বেলায় সেই জম্বিগুলো শহরের বিভিন্ন অন্ধকার জায়গায় লুকিয়ে থাকতো, আর রাত হলেই তারা শিকার করতে বের হতো। তাই রবার্টের প্রতিদিনকার রুটিন হলো দিনের বেলায় তার পোষা কুকুর স্যামকে নিয়ে খাবার জোগাড় করতে বের হওয়া, আর রাতের বেলা তার নিজের গবেষণা চালানো। এভাবেই পার হতে থাকে দিনের পর দিন। তবে একবার সে তার ওষুধের এক্সপেরিমেন্টের জন্য একটা দুর্বল জম্বি ধরে নিয়ে আসে, আর সেটাই হয়ে যায় তার জীবনের সবচেয়ে ভয়ানক অধ্যায়। শহরের লক্ষ লক্ষ জম্বি একসাথে তার গুপ্ত ল্যাবে আক্রমণ করে, যেখান থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব। ২০০৭ সালে এমনই একটা গল্পের উপর রিলিজ হয়েছিল একটা চমৎকার সিনেমা যার নাম আই অ্যাম লেজেন্ড। আর আজকে আমি সেই সিনেমার গল্পটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেখানে ভয়, রহস্য আর রোমাঞ্চ আপনাকে প্রতিটা মুহূর্তে মাতিয়ে রাখবে। তাই শুরুটা করতে হবে সেখান থেকে যেখান থেকে সবকিছুর শুরু হয়েছিল। পৃথিবীর সবকিছু তখনও স্বাভাবিক ছিল। আমরা একজন নিউজ রিপোর্টারকে দেখি যিনি ডক্টর এলিস নামের একজন বিশেষজ্ঞের ইন্টারভিউ নিচ্ছিল। তিনি বলছিলেন, পৃথিবীতে আজ পর্যন্ত অনেক আশ্চর্য আমাদের সামনে এসেছে। হার্ট ট্রান্সপ্ল্যান্ট থেকে শুরু করে নিউরো সার্জারি পর্যন্ত সবকিছুই আমাদেরকে অবাক করেছে, কিন্তু কখনো কেউ ক্যান্সার নিরাময়ের চিকিৎসা এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি, যেটা আমি পেরেছি। তখন সেই রিপোর্টার থেকে জিজ্ঞাসা করে, আজ পর্যন্ত কতজন মানুষের চিকিৎসা আপনি করেছেন? তখন ডক্টর এলিস বলে, ১০,০০৯ জন, আর এদের মধ্যে প্রত্যেকেই বর্তমানে সুস্থ। আমি গর্বিত আমার এই নতুন আবিষ্কার নিয়ে। আর এখান থেকেই শুরু হয়েছিল এক মহা বিপর্যয়ের সূচনা। ঘটনা সেখান থেকে ২ বছর সামনে এগিয়ে যায়। নিউ ইয়র্কের সকল মানুষ তাদের শহর ছাড়তে মরিয়া হয়ে উঠেছে, কারণ শহরে এক নতুন ভাইরাসের দেখা পাওয়া গেছে, যেটা খুব দ্রুতই বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ছে। আক্রান্ত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে, আর কিছু মানুষ সার্ভাইভ করতে পারলেও তারা মানসিক ভারসাম্য হারিয়ে এক উদ্ভট জম্বিতে পরিণত হচ্ছে, যেগুলো হিংস্র জন্তু জানোয়ারের মতো মানুষের উপর ঝাঁপিয়ে পড়তে শুরু করেছে। এখনো তাদের সংখ্যা খুবই কম, কিন্তু এইভাবে চলতে থাকলে ভাইরাসটা সবাইকে নিজেদের আয়ত্তে নিয়ে ফেলবে। তাই মানুষজন তাদের শহর ছেড়ে পালাচ্ছে। আর আজকে এখানে যা ঘটেছে এর মূলে রয়েছে সেই ২ বছর আগের ডক্টর এলিসের ক্যান্সার গবেষণা। প্রথম দিকে সেই হ্যাভি ডোজের ওষুধ শরীর থেকে ক্যান্সার কোষ নিরাময় করলেও পরবর্তীতে সেখান থেকেই তৈরি হয়েছে এই ভাইরাস। আর হঠাৎ করেই এমন এক পরিস্থিতিতে এই লক্ষ লক্ষ মানুষকে সামাল দিতে সরকারেরও বেগ পোহাতে হচ্ছে। আর তাদের মধ্যে একজন ছিল আমাদের সিনেমার প্রধান চরিত্র ডক্টর রবার্ট। সে তাড়াহুড়ো করে তার ফ্যামিলি নিয়ে শহরের সব থেকে কাছের বন্দরে গিয়ে পৌঁছায়। যেহেতু সে আর্মির উচ্চপদস্থ অফিসার, তাই তার জন্য আগে থেকেই একটা হেলিকপ্টার বরাদ্দ ছিল। প্রথমে তাদের সবাইকে একটা বিশেষ মেশিনের মাধ্যমে স্ক্যান করে টেস্ট করা হয়, আর তারপর সব ঠিকঠাক আছে দেখে তাদেরকে ভেতরে পাঠিয়ে দেওয়া হয়। ভেতরে যাওয়ার সময় এক অসহায় মা বারবার তাদের কাছে রিকোয়েস্ট করছিল যেন তার বাচ্চাকে নিয়ে যায়, কিন্তু স্ক্যান করার পর তারা দুজনেই ভাইরাসে এফেক্টেড ধরা পড়ে। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও রবার্ট কিচ্ছু করতে পারে না। আর তাছাড়াও একদম শেষ মুহূর্তে আমরা জানতে পারি এইখান থেকে শুধুমাত্র রবার্টের পরিবার যাবে, আর তাকে এইখানে থাকতে হবে গবেষণার কাজে। তাই রবার্টের ওয়াইফ ভেতরে ভেতরে এই সিদ্ধান্তে খুবই আপসেট। শেষ মুহূর্তে তার ছোট্ট ছেলে তার পোষা কুকুরটাকে রবার্টের কাছে দিয়ে দেয় আর তাকে খেয়াল রাখতে বলে। আর সাথে সাথে তাদের হেলিকপ্টার সেখান থেকে টেক অফ করে। আর তখনই হঠাৎ একটা যুদ্ধ বিমান থেকে একটা মিসাইল এসে শহরের প্রধান ব্রিজটাকে ভেঙে দেয়, কারণ সরকার চায় না এই ভাইরাসটা বাইরে ছড়িয়ে পড়ুক অথবা আক্রান্ত কেউ শহর থেকে বাইরে বের হোক। তাদের পাশের প্ল্যাটফর্মে তখন আরো একটা হেলিকপ্টার টেক অফ করছিল। ঠিক তখনই সেখানে কয়েকশো জম্বি এসে হেলিকপ্টারে একসাথে আক্রমণ করে, আর এতে করে সেটা তার নিয়ন্ত্রণ হারিয়ে সোজা সেই হেলিকপ্টারে এসে ধাক্কা খায়, যেটায় রবার্টের ফ্যামিলি ছিল। আর সেখানেই রবার্ট তার পুরো পরিবারকে হারিয়ে ফেলে। তারপর আমরা সেই ঘটনার ৩ বছর সামনে চলে আসি। নিউ ইয়র্ক শহর এখন সম্পূর্ণ জনমানবহীন। পুরো পৃথিবীতে সেই ভাইরাস এখন রাজত্ব করছে। যেমনটা বলেছিলাম যে পৃথিবীতে বেঁচে থাকা ৯৯% মানুষ এখন জম্বিতে পরিণত হয়ে গেছে, আর বাকি 1% মানুষ শহর ছেড়ে পৃথিবীর বিভিন্ন কোণায় নিজেদের ভিন্ন ভিন্ন কলোনি তৈরি করেছে। কিন্তু রবার্ট তাদের সাথে
যায়নি, বরং সে তার পোষা কুকুর স্যামকে নিয়ে এখনো সেই নিউ ইয়র্ক শহরেই সার্ভাইভ করছে। কারণ সে নিজেকে কথা দিয়েছিল যে ভাইরাসটা তার পরিবার তার শহরকে ধ্বংস করেছে, সে এই ভাইরাসের শেষটা দেখে ছাড়বে। আর আজকে প্রতিদিনকার মতো সে বেরিয়েছে তাদের দুজনের খাবার জোগাড় করতে। শহরে মানুষ না থাকায় এটা দিনের বেলায় এখন পশু পাখিদের আস্তানা হয়ে গেছে। তাই সেগুলোর মধ্য থেকে রবার্ট প্রথমে গাড়ি চাপা দিয়ে একটা হরিণ শিকার করার চেষ্টা করছিল, কিন্তু একদম শেষ মাথায় সে দেখতে পায় সামনের রাস্তা বন্ধ। তাই স্যামকে সাথে করে নিয়ে নিজের হাতে একটা বন্দুক নিয়ে সে এগুতে থাকে। এক সময় সে একটা হরিণকে শুট করতেই যাবে, তখনই একটা সিংহী এসে সেই হরিণটাকে শিকার করে ফেলে। সেখানে সেই সিংহের পুরো ফ্যামিলি একসাথে ছিল, তাই রবার্ট পিছিয়ে পড়ে। আর তখনই তার ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে। সে দেখতে পায় খুব তাড়াতাড়ি সূর্য অস্ত চলে যাচ্ছে, অর্থাৎ জম্বিদের বের হওয়ার সময় হয়ে যাচ্ছে। তাই আজকের মতো রবার্ট কোনো শিকার না করে বাড়ি ফিরে আসে। আর ভেতরে ঢোকার সময় সে তার মেইন দরজার সামনে অনেকটা পরিমাণে অ্যালকোহল ছিটিয়ে দেয়। ঘরে তাদের কাছে শুধুমাত্র সবজি ছিল, তাই রবার্ট স্যামকেও সেই সবজি খেতে দেয়। আর সে সবজি খায় না দেখে পরে তাকে অনেক কথা শোনায়। বলা যায় গত 2 বছর ধরে এই শহরে কোনো মানুষের দেখা সে পায়নি। তার একমাত্র বন্ধু হলো তার এই পোষা কুকুর স্যাম, তাই সে তার সাথে সবসময় কথা বলে। আর ঘরের ইলেকট্রিসিটির জন্য সে অনেকগুলো জেনারেটরের ব্যবস্থা করে রেখেছে, তবে রাতে এগুলো সে চাইলেও চালাতে পারবে না, কারণ জম্বিরা খুবই সাউন্ড সেন্সিটিভ। আর তারপর সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তে সে তার ঘরের সমস্ত দরজা জানালা সবকিছু লক করে ফেলে। আর তারপর দুজনে মিলে বাথরুমের বাথটাবের মধ্যে গিয়ে শুয়ে থাকে। বাইরে তখন হাজারো জম্বির চিৎকার শোনা যাচ্ছিল। যদি ঘরের ভেতর থেকে সামান্য পরিমাণ শব্দ বাইরে যায় তাহলে সেই সমস্ত জম্বি তাদের বাড়িতে আক্রমণ করবে, তাই দুজনে এতটাই ভয় পেয়ে আছে। পরদিন সকালে রবার্ট রুটিন অনুযায়ী তার এক্সারসাইজ শুরু করে, আর তার সাথে স্যামও সেই রুটিন ফলো করে। ঘরের বিভিন্ন কোনায় রবার্ট তার ফ্যামিলির ছবি বাঁধিয়ে রেখেছে, কিন্তু তার ফ্যামিলি কেন, আজ তার পাশে স্যাম ছাড়া যেন আর কেউ নেই। তারপর আমরা রবার্টের ল্যাবটাকে দেখতে পাই। সেখানে সে ভিডিও রেকর্ডিং অন করে তার এক্সপেরিমেন্টের ইঁদুরগুলিকে দেখছিল। সে যে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য বিভিন্ন মেডিসিন স্যাম্পল তৈরি করে, একই ভাইরাসের আক্রান্ত ইঁদুরগুলির উপর সেগুলো টেস্ট করে। আর সেখানেই আজকে একটা ইঁদুরকে সে স্বাভাবিক আচরণ করতে দেখে, অর্থাৎ তার এই ওষুধ ইঁদুরের উপর কাজ শুরু করেছে। অর্থাৎ এরপর তাকে এখন সরাসরি কোনো জম্বির উপর তার এই এক্সপেরিমেন্টটা করতে হবে, আর জম্বির উপর কাজ করলেই সে সফল। তবে তার আগে আজকে সে আবারও শিকার করতে বের হয়। রাস্তায় এসে একটা ডিভিডি শপে ঢুকে পড়ে, আর সেখানে আশেপাশে অনেকগুলো ডামে সাজানো ছিল। এগুলিকে রবার্ট নিজেই সাজিয়েছে, আর প্রতিদিন সেখানে এসে তাদের সাথে মানুষের মতো কথা বলে। কারণ যতই হোক দীর্ঘ 3টা বছর একা থাকতে থাকতে এই একাকিত্বতায় সে মানসিকভাবেও দুর্বল হতে শুরু করেছে, যেটা তার কথাবার্তার মাধ্যমেই বোঝা যাচ্ছিল। তারপর রবার্ট তার একটা রেডিও নিয়ে শহরের বন্দরে চলে যায়, যেখানে রেডিওটা অন করে সে বলতে শুরু করে, যদি শহরে আমার মতো অন্য কেউ বেঁচে থাকো তাহলে আমার সাথে বন্দরে এসে দেখা করো। আমার কাছে থাকার মতো নিরাপদ জায়গা আছে, আমার কাছে খাবার আছে। অবশ্য সে জানে যে এই শহরে এমন কেউ আর বেঁচে নেই, কিন্তু তবুও মনকে সান্ত্বনা দিতে প্রতিদিন সেখানে এসে রেডিওতে সবার উদ্দেশ্যে এই কথা বলতে থাকে। তারপর স্যামকে নিয়ে এভাবেই সময় কাটতে থাকে। কিন্তু স্যামের মন খারাপ, কারণ গত অনেক দিন ধরে তারা কোনো শিকার করতে পারছে না, তাই তারও খাবার নেই। কিন্তু হঠাৎ দূরে সে কিছু আওয়াজ শুনতে পায়। সামনে এগোতেই তারা একটা হরিণ দেখে তার পিছু করতে শুরু করে, কিন্তু সেটা পালাতে পালাতে এক সময় এক অন্ধকার বিল্ডিং এ ঢুকে পড়ে, যার পিছে পিছে স্যামও সেখানে ঢুকে যায়। তখন বাইরে থেকে রবার্ট তাকে চিৎকার করে ডাকলেও স্যাম আর ফিরে আসে না। সে ভয় পেয়ে যায়, কারণ এই সমস্ত অন্ধকার জায়গাতেই সকল জম্বি লুকিয়ে থাকে। তাই এক সময় বাধ্য হয়ে স্যামকে বাঁচাতে তাকে ভেতরে ঢুকতে হয়। সে দেখতে পায় কোন এক জম্বি সেই হরিণটাকে মেরে ফেলেছে। তারপর ভয়ে ভয়ে সে সামনে এগোয়, আর এক সময় সে স্যামকে দেখতে পায়, কিন্তু সে খুবই ভয় পেয়ে আছে। আর পেছনে ঘুরে তাকাতেই রবার্ট এক ভয়ঙ্কর জম্বিকে দেখতে পায়। স্যামকে নিয়ে দুজনে সেখান থেকে দ্রুত পালাতে শুরু করে। আর এক সময় শেষ মুহূর্তে সেই জম্বিটা তাকে ধরে ফেললেও তারা ততক্ষণে বাইরে চলে এসেছে। আর বাইরে সূর্যের আলোতে সে খুবই অস্বাভাবিকভাবে ছটফট করতে শুরু করে। আর এক সময় এভাবেই জম্বিটা মারা যায়। তাই এবার যেহেতু বিষয়টা খুব ভয়ানক পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে, সেহেতু রবার্ট তার ভয়কে তোয়াক্কা না করে একটা ফাঁদ বানায়। আর একটা শিশুতে সে তার নিজের কিছুটা রক্ত ভরে সেই ফাঁদে ঢেলে দিয়ে আসে, যেখানে কিছুক্ষণের মধ্যেই একটা জম্বি এসে সেই ফাঁদের মধ্যে আটকাও পড়ে যায়। কিন্তু দেখা যায় তার পেছনে অন্য একটা জম্বি যেন তাকে বাঁচাতে এসেছে। এমনকি সে তার সঙ্গীকে বাঁচাতে কিছুটা সূর্যের আলোতেও চলে আসে, আর অবশেষে সহ্য করতে না পেরে ফেরত চলে যায়, যা দেখে রবার্ট নিজেও খুব অবাক হয়ে যায়। তারপর রবার্ট জম্বিটাকে নিয়ে তার ল্যাবে ফিরে আসে,
সেই ফাঁদে যে জম্বিটা আটকা পড়েছে সেটা 18 থেকে 20 বছরের একটা মেয়ে ছিল। রবার্ট তাকে এক শক্তিশালী অজ্ঞানের ওষুধ দিয়েছে, তাই আপাতত ওর উপর এক্সপেরিমেন্ট করা যাবে। সে খেয়াল করে জম্বিটার কানের নিচে একটা প্রজাপতির ট্যাটু করা। তো বিষয়টাকে সে তেমন গুরুত্ব না দিয়ে তার তৈরি করা ওষুধ তার শরীরে ইনজেক্ট করে, যার কারণে খুব অল্প সময়ের মধ্যেই তার হার্ট রেট কমতে শুরু করে। শরীরের তাপমাত্রা অস্বাভাবিক থেকে স্বাভাবিকের দিকে আসতে শুরু করে, এমনকি শরীরের বাকি অর্গানগুলো স্বাভাবিক আচরণ করতে শুরু করে। কিন্তু হঠাৎ করেই সেই জম্বির জ্ঞান ফিরে আসে আর সে তাকে আক্রমণ করার চেষ্টা করে। তবে ভাগ্য ভালো ছিল, রবার্ট আগে থেকেই তার হাত পা বেঁধে রেখেছে, যার কারণে সে কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই জম্বিটা একদম অচেতন হয়ে পড়ে যায় আর তার হার্ট পাম্প করাও বন্ধ করে দেয়। তাই সাথে সাথেই রবার্ট তার ইনজেক্ট করা ওষুধের অ্যান্টিসিরাম তার শরীরে পুশ করে, যাতে করে জম্বিটা আবারও আগের মতো হয়ে যায়। অর্থাৎ যে ঔষধটা ইঁদুরের মধ্যে খুব ভালো কাজ করছিল সেটা মানুষের উপর কাজ করছে না। তাই ফ্রাস্ট্রেটেড হয়ে আবারও তার ঘরে চলে আসে। সেখানে একটা রেকর্ডিং অন করে বলতে শুরু করে, হয়তোবা কুকুরের উপর এই ভাইরাসটা বাতাসের মাধ্যমে কিছু করতে পারছে না, তাই স্যাম এখনো ভালো আছে আর আমার উপর কাজ করছে না, কারণ আমি নিজেকে মেডিসিনের উপর রেখেছি। কিন্তু একজন সম্পূর্ণ আক্রান্ত একজন ব্যক্তিকে ফিরিয়ে আনার উপায় আমি এখনো বের করতে পারিনি। আমি দেখছি কিভাবে একটা জম্বি সূর্যের আলোতে এসে শেষ হয়ে গেল, আবার দেখছি একটা জম্বি তার সঙ্গীকে বাঁচাতে সূর্যের আলো পর্যন্ত সহ্য করতে এসেছিল। অর্থাৎ তারা বেঁচে থাকার জন্য নিজেদেরকে পরিবর্তন করছে। কিন্তু এইভাবে চলতে থাকলে মানব জাতির যতটুকু বেঁচে আছে পুরোটাই ধ্বংস হয়ে যাবে। পরদিন আবারও রবার্ট তার রুটিন অনুযায়ী সকল কাজ করতে শুরু করে। প্রতিদিনকার মতো শিকার করতে বের হওয়া, সময় কাটানো আর রেডিওতে কথা বলা সবকিছু শেষ করে যখন তারা বাড়ি ফিরছিল তখনই রবার্ট দেখতে পায় সেই শপের একটা পুতুল বাইরে তার কারণ। সে অবাক হয়ে গাড়ি থেকে নেমে সেদিকে এগিয়ে যায় আর পাগলের মতো বন্দুক দিয়ে সেটাকে গুলি করতে শুরু করে, কারণ এটা বাইরে আসলো কিভাবে? একটা জম্বির পক্ষে এই কাজ করা কখনোই সম্ভব না, কারণ তাদের তো মানুষের মতো জ্ঞান বুদ্ধি নেই। তবে এই সব কিছুতে এটা বোঝা যাচ্ছিল যে একাকিত্বতা রবার্টকে খুব ভালোই গ্রাস করতে শুরু করেছে। আর এক সময় সে বুঝতে পারে এখানে একটা ফাঁদ পাতা, কিন্তু ততক্ষণে খুব দেরি হয়ে গেছে। এটা সেই একই রকম ফাঁদ যেটা সে জম্বিদের ধরার জন্য তৈরি করেছিল। মূলত এই ফাঁদটা সে নিজেই কোনো এক সময় তৈরি করেছিল, আর একটু আগে এখানে যে পুতুলটাকে সে দেখলো সেটা ছিল তার ভ্রম। তবে এই ফাঁদে ঝুলে যাওয়ার মুহূর্তে তার মাথায় সে বড় একটা আঘাত পেয়ে যায়, যার কারণে সাথে সাথেই তার জ্ঞান হারায়। আর তারপর তার হাতের ঘড়ির অ্যালার্ম শুনে সে জেগে ওঠে আর দেখতে পায় স্যাম পুরোটা সময় তার জ্ঞান ফেরানোর জন্য ডাকাডাকি করছে। আর এতক্ষণ সূর্য প্রায় অস্ত চাপে চাপে অবস্থা, তাই সে কোনো রকমে তার কাছে থাকা চাকুটা বের করে দড়ি কাটতে শুরু করে। আর সে যখন নিচে পড়ে যায় তখন তার হাতে থাকা চাকুটাই দুর্ঘটনাবশত তার পায়ে ঢুকে যায়, তাই সে উঠে দাঁড়াতেও পারছে না। ঠিক তখনই তার সামনে অন্ধকার বিল্ডিংয়ে একটা জম্বিকে সে দেখতে পায়। মনে আছে এটা সেই জম্বি যে নিজের সঙ্গীকে বাঁচাতে কিছুটা রোদের মধ্যেও এসে পড়েছিল। নিজের সাথে কিছু জম্বি কুকুরও সে রেখেছে, যেগুলো সে তাদের দিকে লেলিয়ে দেয়। সেই কুকুরগুলো তাদের দুজনের উপর খুবই খারাপভাবে আক্রমণ করে। রবার্ট সেখানে কোনো রকমে বেঁচে গেলেও স্যামকে তারা খুব খারাপভাবে ঘায়েল করে ফেলে। এবারের মতো কোনো রকমে সে স্যামকে নিয়ে বাড়ি ফিরে আসে। তাড়াতাড়ি তাকে সে ল্যাবে নিয়ে যায় আর তার সব থেকে কার্যকর ইনজেকশনটা পুশ করে। কিন্তু দেখা যায় কিছুক্ষণের মধ্যেই স্যামের শরীরের পশমগুলো উঠে আসতে শুরু করেছে। তার চোখ, দাঁত, নখ এগুলো খেয়াল করলে বোঝা যায় ভাইরাসটা তার শরীরে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। কিছুক্ষণের মধ্যে তার আচরণও পরিবর্তিত হয়ে যায়। সে কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না, কিন্তু সে তার কাছের সব থেকে বন্ধুটাকে জম্বি রূপে দেখতে পারবে না, আর তার পরিণতি যে সেটাই হবে এটাও সে বুঝে গেছে। তাই নিজের বুকে একটা বিরাট কষ্ট চাপা দিয়ে সে স্যামকে শেষ করে দেয়। আর এই কাজটা করতে যে তার কতটা কষ্ট হয়েছে সেটা তার চেহারা দেখেই বোঝা যাচ্ছিল। সে তার পরিবারকে হারিয়েছে, বিশাল একটা সময় যাবত তার একমাত্র বন্ধু ছিল এই কুকুরটা, আজ তাকেও তার হারাতে হলো। পৃথিবীতে এমন হয়তো কেউ জীবিত নেই এখন যে তার পাশে এসে দাঁড়াবে। এখন সে একদম একা হয়ে পড়ল। নিজেকে কিছুটা শান্ত করে পরদিন সকালে রবার্ট স্যামকে তার বাড়ির পাশে কবর দেয়। এই ঘটনায় সে যেন বেঁচে থাকার শেষ ইচ্ছাটাও হারিয়ে ফেলেছে। সে তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, সেই টিভিটির দোকানে যায় আর পুতুলগুলোর সাথে কথা বলে কান্নাকাটি করতে থাকে। আজকে সে সিদ্ধান্ত নিয়েছে সে আর তার বাড়ি ফিরবে না। রাত হয়ে যায়, তখনও সে তার গাড়ি নিয়ে বাইরে বসে আছে। আর যখন হাজারো জম্বি একসাথে তার দিকে এগিয়ে আসে তখন সে প্রত্যেকটাকে তার গাড়ির নিচে চাপা দিতে শুরু করে। কিন্তু তাদের পরিমাণ এতই বেশি ছিল রবার্ট তাদের সামনে টিকে থাকতে পারে না। কিছুক্ষণের মধ্যেই আরও অনেকগুলো জম্বি এসে সেখানে পৌঁছায়। আর তাদের বস হলো সেই জম্বিটা যে গতকাল তাদের পেছনে সেই কুকুরগুলিকে লেলিয়ে দিয়েছিল। একসময় তার গাড়িটা উল্টো হয়ে যায় আর সেই জম্বিটা তার উপর আক্রমণ করতে আসে। ঠিক তখনই পেছন থেকে খুব তীক্ষ্ণ একটা আলো এসে তার উপর পড়ে, যেটা সহ্য করতে না পেরে জম্বিগুলো সেখান থেকে পালিয়ে যায়। জ্ঞান হারিয়ে ফেলার আগ মুহূর্তে রবার্ট শুধু এতটুকু অনুভব করে
কেউ একজন এসে তাকে বাঁচিয়ে নিয়েছে আর তাকে তার ঠিকানা জিজ্ঞেস করছে। কোন রকমে রবার্ট সেখানে তার ঠিকানা বলে দেয়। আর পরদিন যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে তার ঘরের ভেতর খুঁজে পায়। আর সেখান থেকে উঠে সে ড্রয়িং রুমে যেতেই সেখানে একটা মেয়ে আর একটা ছোট্ট ছেলেকে দেখতে পায়। আর সেখানে মেয়েটা জানায় তার নাম অ্যানা, আর এই ছেলেটা হলো তার ছোট্ট ছেলে ইথেন। সেখানে রবার্ট তার সাথে কোনো কথা বলে না, তবে অ্যানা তাকে জানায়, আপনি প্রতিদিন রেডিওতে যে কথাগুলো বলতেন আমরা শুনতাম। আমরা দক্ষিণের এক শহর থেকে এসেছি আর আমার কাছে খবর আছে উত্তর দিকের পাহাড়ে কিছু মানুষের কলোনি আছে যেখানে আমরা জীবিত থাকতে পারবো। কিন্তু রবার্ট তাকে বোঝায় সেখানে পৌঁছানো সম্ভব না, সেটা কমপক্ষে 3 থেকে 4 দিনের রাস্তা। আর একা আমাদের পক্ষে ওখানে পৌঁছানো কোনোভাবেই সম্ভব না, কারণ তারা জানে না তারা সারাদিন জার্নি করার পর সেফ কোনো জায়গা খুঁজে পাবে কিনা। হয়তোবা জম্বিরা এক রাতের মধ্যেই তাদের উপর আক্রমণ করে দেবে। আর সেই যে গবেষণাগুলো করেছে সেটাও এখনো পুরোপুরি শেষ হয়নি। কিন্তু তবুও অ্যানা তাকে বোঝাতে শুরু করে যে তাতে কোনো সমস্যা নেই, তারা ঠিক কোনো না কোনো উপায় ঠিক বের করে নেবে। তবে বিশাল একটা সময় আর এই রিসেন্ট ঘটনাগুলোতে রবার্ট তার মানসিক ভারসাম্য আর ঠিক রাখতে পারে না। তাদের সাথে রাগ দেখে এসে চলে যায়, কিন্তু পরে ঠিকই আবারও তাদের সাথে কথা বলতে আসে। আর সেখানে তাকে বাঁচানোর জন্য অ্যানাকে ধন্যবাদ জানায়। আর তারপর থেকে এরা দুজনেই যেন তার নতুন সঙ্গী হয়ে ওঠে। রবার্টের রেগুলার সকল কাজের সঙ্গী এখন তারা দুজন, যার কারণে ধীরে ধীরে রবার্ট আবারও স্বাভাবিক মানসিকতায় ফিরে আসতে শুরু করে। এক সময় যখন অ্যানা তাকে জানায়, আমি মানুষের যে কলোনির কথা বলেছি সেই জায়গাটা কিছুটা ঠান্ডা এরিয়াতে, কারণ এই জম্বি বেশি ঠান্ডা পরিবেশেও টিকে থাকতে পারে না। আর এই কথা শুনে রবার্টের মাথায় কিছু একটা চলে আসে। সে তাড়াতাড়ি বাসায় ফিরে আসে আর ল্যাবে গিয়ে সেই জম্বিটার চারপাশে বরফ রেখে দেয়, হয়তোবা এর মাধ্যমে সে তার মেডিসিনের কার্যক্ষমতা বাড়াতে পারবে। কিন্তু সেখানে তেমন কোনো কাজ হয় না। তারপর এভাবেই তারা একে অপরের সাথে সময় কাটায়, নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে। অ্যানা জানায় তারা 25 জনের একদল জাহাজে করে এখানে সেই কলোনির খোঁজে পৌঁছেছে, তবে তাদের প্রত্যেকের মধ্যে শুধুমাত্র তারা দুজনই বেঁচে ছিল। আর তারপর দুজনের কথাবার্তা শেষ হলে রবার্ট তার নিয়ম অনুযায়ী তার ঘরের সব কিছু বন্ধ করে দেয় আর নিজেদের ঘুমানোর ব্যবস্থা করে। কিন্তু হঠাৎ বাইরের জম্বিদের চিৎকার চেঁচামেচি শোনা যায়, কিন্তু আজকের এই আওয়াজগুলো খুব কাছ থেকে শোনা যাচ্ছিল। তার রবার্ট যখন ছোট্ট একটা জায়গা দিয়ে বাইরে তাকায় তখন সে দেখতে পায় হাজার হাজার জম্বি তাদের বাড়ির দিকেই আসছে। তাই সে তড়িঘড়ি করে বাড়ির আশেপাশের সকল সেফটি ইকুইপমেন্ট অ্যাক্টিভেট করে দেয়। অনেক জম্বি তখন বিস্ফোরণে মারা যায়, কিন্তু যতগুলি জম্বি বর্ডারের ভিতর ঢুকে পড়েছে সেগুলো এবার তাদের বাড়ির দেওয়াল বেয়ে ভিতরে ঢোকার রাস্তা খুঁজতে শুরু করে। কিছু জম্বি এতক্ষণে ভেতরে ঢুকেও পড়েছে আর তাদের উপর আক্রমণ করে, কিন্তু কোনো রকমে রবার্ট, অ্যানা আর তার ছেলেকে নিয়ে বেসমেন্টের লেভে চলে যায়। আর মূলত এই অ্যাটাক করিয়েছে সেই জম্বিদের বস, যার পার্টনারকে রবার্ট এক্সপেরিমেন্টের জন্য ধরে এনেছিল। এদিকে ল্যাবের মধ্যে রবার্ট খেয়াল করে তাপমাত্রা কম থাকার কারণে তার মেডিসিন ওই জম্বির শরীরে কাজ করতে শুরু করেছে, কিন্তু ততক্ষণে অনেকগুলো জম্বি ভেতরে এসে পড়েছে। ভাগ্য ভালো ছিল তার ল্যাবটা মোটা একটা কাচের দেয়াল দিয়ে সুরক্ষিত। ভেতর থেকে রবার্ট সেই জম্বিদের লিডারকে বারবার বোঝাতে চেষ্টা করে যে তাদেরকে বাঁচানোর মেডিসিন খুঁজে পেয়েছে, কিন্তু তারা তো জম্বি, তার কোনো কথাই তারা বুঝতে পারে না। কিন্তু এক সময় বাইরের এই আক্রমণের কারণে তার সামনে থাকা কাচের দেয়ালে বিশাল এক ফাটল তৈরি হয়, আর সেই ফাটল একটা প্রজাপতি আকৃতি নেয়। তাছাড়াও তাদের জম্বিদের সেই বসের আচরণেও কিছুটা ব্যতিক্রম লক্ষ্য করা যায়, যেন সে কিছু বলতে চাইছে, তার পার্টনারকে যেন ছেড়ে দেওয়া হয়। তার কিছু একটা মনে পড়ে যায়, তাই সে তার হোস্টেল সেই জম্বিটার ঘাড়ে একই প্রজাপতির চিহ্ন দেখে। সে বুঝতে পারে জম্বিতে পরিণত হওয়ার পরেও তাদের মধ্যেকার যে ভালোবাসা ছিল সেটা কোথাও না কোথাও এখনো জীবিত আছে। আর অবশ্যই বাকি জম্বিদের তুলনায় তাদের লিডার কিছু না কিছু ব্যতিক্রম আছে। তখন রবার্ট তার নিজের ফ্যামিলির কথা মনে করতে শুরু করে আর সিদ্ধান্ত নেয় এই মেয়ে জম্বিটাকে সে ফেরত দেবে। সে তার শরীর থেকে সমস্ত মেডিসিনের লাইন খুলে ফেলে আর অ্যানাকে বলে দরজাটা খুলে দাও। অ্যানা অবশ্য কিছু বুঝতে পারছিল না, কিন্তু সে তার কথা মতো কাজ করে। রবার্ট সেই জম্বিটাকে নিয়ে বাইরে তাদের মধ্যে চলে যায়। বাকি জম্বিগুলো তার উপর আক্রমণ করতেই যাবে, তখন তাদের লিডার আটকে দেয়। বোঝা গেল এই বিশাল একটা সময় জম্বিদের মধ্যে কিছুটা এভলিউশন হয়েছে। আর রবার্ট একটা ইনজেকশন দিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনে, যা দেখে তাদের লিডার শান্ত হয় আর তার পার্টনারকে সেখান থেকে উঠিয়ে নিয়ে ফেরত চলে যায়। কিন্তু তাদের কোনো ক্ষতি সে করে না, অর্থাৎ এতদিন পর্যন্ত শুধুমাত্র তার পার্টনারকে খুঁজে পেতেই সে এসব করেছে। আর বোঝা গেল আজকের মতো তারা সবাই নিরাপদ। পরদিন সকালে কোনো কিছু চিন্তা না করে রবার্ট তার সকল গবেষণা আর মেডিসিন নিয়ে
অ্যানার সাথে রওনা হয়। তাদের গন্তব্য উত্তরের দিকে মানুষের সেই কলোনির খোঁজ বের করা, সেখানে এখনো সুস্থ মানুষ বেঁচে আছে, আর সেখানেই তার গবেষণা এগিয়ে নিয়ে যাওয়া। আর হয়তোবা বাকিটা জীবন রবার্ট, অ্যানা আর তার ছেলেকে নিয়েই সে কাটিয়ে দেবে। আর সেই সাথে এখানেই সিনেমাটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের গল্পটা সেটা জানাতে পারেন কমেন্টে আমাকে। পাশাপাশি স্ক্রিনে এরকম আরও একটা ভিডিও ভেসে উঠছে, সেটাও দেখতে পারেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। দেখা হবে পরবর্তীতে আরও এরকম একটা গল্প নিয়ে।